ওনার সাথে ওই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিচয় হয়েছে। তো আমি বের হওয়ার পরে উনি ফোন দিয়েছে আর কি, যোগাযোগ হয়েছে, মানে কথা হয়েছে। এবার ওনার কাছ থেকে গতকাল আমি কিনতে আসছিলাম, তখন নেওয়ার আগে আর ওই পপুলার ডায়াগনস্টিকের নিচে আমি ছিলাম, উনি আসতে প্রশাসনের সাথে আসছে। ওনার কাছ থেকে আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি 7-8টা এমন চালাইছি। এরপরে আমার হাজব্যান্ড অ্যারেস্ট হয়েছে, বাসে পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে ওইগুলা। তখন আমার হাজব্যান্ড আমার কথা বলে নাই, কিচ্ছু বলে নাই। ওইটা আমার হাজব্যান্ড মামলা দিয়ে আর তো কিছু করতে পারি নাই। আর এই যে ও 7 ওই যে 200 টাকা নোট দিয়ে বাজার করছি। কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম। আমার হাজব্যান্ড তখনও ভিতরে ছিল। মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আইস আর আমার কাছে পাইছে। তা আমার হাজব্যান্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারে দিয়ে যেতে। তো তখন নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে, ও যা পার পাইছে। আমি ব্যবসা করি 15 বছরের বেশি। আর এইসব যে মাল তৈরি করি, এটা ক্রেতা বিভিন্ন জেলায়, এটা খালি ঢাকায় বলা যাবে না। রাজশাহী আছে, ঢাকায় আছে, নাটোর আছে, চিটাগং আছে, বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যায় তারা। কত টাকার বিনিময়ে কত টাকা বিক্রি করেন আপনি? আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়, 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়, 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। মানে এই টাকাগুলো ওই আপনার কাস্টমার লেভেল পর্যন্ত পৌঁছায় কিভাবে? না, এটা আসলে আমি পাইকারি রেট যেটা আমি বিক্রি করি না, আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কিভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না, কারণ আমার হাত পর্যন্ত আমি বলতে পারবো, তারই পরের হাত কিভাবে কি হচ্ছে এটা আমি কিভাবে ধারণা দেবো। এখন তো সাধারণ সময় এই মানে এই কোরবানির ঈদ ঘিরে আপনার প্রস্তুতি কেমন ছিল? কি পরিমাণ টাকা ছাপিয়েছিলেন আপনি? আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব, কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে রেডি আছে, 1.5 কোটি টাকার কাছাকাছি আনুমানিক। এখনো নাগুন আর কি অ্যাকুরেট বলতে পারবো না। এই কাগজ, এই কালি, এগুলো কি অ্যাভেলেবল, মানে কই থেকে নিয়ে আসেন? এইটা সম্পূর্ণ বৈধ কাজে, কোনোটা অবৈধ কাজে ব্যবহারের জন্য না। আমরা নিয়ে এসে এটার থেকে অবৈধ কাজ করি। কাগজ, কালি, আপনার এই রং বলেন, যেটাই বলেন, স্কিন বলেন, প্রত্যেকটা জিনিস বৈধ কাজের জন্য আসে, একটা জিনিসও অবৈধ কাজের জন্য আসে না। একটু শেষ বলবেন, আপনার মুভমেন্ট অনুযায়ী আপনি চিটাগাং গিয়েছেন, খুলনা গিয়েছেন, আমি কোথাও যাইনি। আচ্ছা, আপনার এইসব জায়গায়ও কি এরকম সেট আপ করা আছে? মানে ওখানে গিয়েও বানাতে পারেন না, শুধু এখানেই বানান? না, এখানে বানাই, সব জায়গায় তো এটা বানানো যাবে না। ছাড়তে পারছি না আসলে। এক একটা মামলা খেয়ে ঋণগ্রস্ত হয়ে বের হয়ে এসে এই মামলার হাজিরা দেওয়া আর এই ঋণ পরিশোধ করা, আসলে লিগ্যাল কোনো চাকরি কিংবা কোনো দিনমজুরি কর্ম করে এটা শেষ করা সম্ভব হয় না, যার কারণে বাধ্যতামূলক আমাদের আবার এই কাজে লিপ্ত হতে হয়। ভাই একটু বলবেন, আপনি বলছিলেন যে ইন্ডিয়ান রুপিও আপনি বিক্রি করেন, মানে ইন্ডিয়ান রুপি আমাদের দেশের যে ক্রেতা 15 জন মাত্র ক্রেতা, এরা কই নেয়? না, ইন্ডিয়ান রুপি ক্রেতা বাংলাদেশে 15 জন না। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি। আর ইন্ডিয়ান রুপিটা একমাত্র রাজশাহী সোনা মসজিদ এই সীমান্ত এলাকার থেকে যায়, অন্য কোনো বর্ডার থেকে আমার জানা সত্ত্বে যায় না। সব যা আমি শুরু করার পরের থেকে যত মালই আমি বিক্রি করছি রাজশাহীর মানুষের কাছে, এবং তারা এসে নিয়ে যায়, তারা সোনা মসজিদের ওদিক থেকেই